যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার হাজব্যান্ড আমাকে প্রচুর মেরেছিল, এমন ভাবে মেরেছিল যেটা দেখে আমার বাবা আর স্থির থাকতে পারেনি। সেদিনই বাবা আমাকে তাদের বাড়ি থেকে নিয়ে চলে আসে। পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ে হলেও আমার হাজব্যান্ড আমাকে মেনে নেয়নি, কারণ আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। শুধুমাত্র তার পরিবারের চাপে সে আমাকে বিয়ে করেছে, কিন্তু আমার স্বামী কখনো আমাকে তার বউ হিসেবে গ্রহণ করতে পারে। অন্যদিকে তার ফ্যামিলিরও তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর পিছনে অনেক কারণ আছে। মেয়েটার পরিবার নাকি অনেক ধনী ছিল, মেয়ের বাবারও নাকি অনেক নাম ডাক ছিল। সেখানে তাদের ছেলেকে বিয়ে করালে তাদের ছেলে নাকি কখনোই শ্বশুর বাড়িতে দাম পাবে না। সেই সূত্রে তার বাবা মা তাকে ওই মেয়ের সাথে বিয়ে করায়নি। তাই পরিবারের কথা রাখতে গিয়ে আমার স্বামী আমাকে বিয়ে করে। সে কখনোই আমাকে তার বউ হিসেবে মর্যাদা দেয়নি। সে শুধুমাত্র তার চাহিদা মেটানোর জন্যই আমাকে ব্যবহার করত। আমার যদি কোনো ভুল ত্রুটি হতো তাহলে সে সাথে সাথে আমার গায়ে হাত তুলত। কখনোই সে হাসি মুখে আমার সাথে কথা বলেনি, কিংবা আমার কোনো প্রয়োজনেও সে আমাকে কোনো কিছু কিনে দেয়নি। আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমি এই 5 বছরে এখনো সুখের মুখ দেখিনি। তারপরও আমি চেয়েছিলাম সবকিছু মিলিয়ে আমার সংসারটা টিকে থাকুক, কারণ মেয়েদের তো আর বারবার বিয়ে হয় না। যেহেতু আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের কোনো দামই নেই, সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সংসারটাকে টিকিয়ে রাখতে। প্রায় সময় যে কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে আমার স্বামী আমার সাথে অনেক ঝগড়া করতো। তখন পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে বলে, তুমি একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিলে হয়তো বা তোমার সবকিছু ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমার স্বামী আমার সাথে থাকাকালীনও ওই মেয়ের সাথে কথা বলতো। আমি দেখতাম, কিন্তু আমার কিছু বলার শক্তি নেই, তাই আমি তাকে কিছু বলতামও না। সে সবসময় আমাকে বলতো আমি নাকি আনস্মার্ট, কিন্তু আমার তো এত স্মার্ট হওয়ার দরকার নেই। আমি ভেবেছি আমি আমার স্বামীর সাথে সংসার করব, শ্বশুর শাশুড়ি সেবা করব, একজন বাচ্চার মা হব, এটাই আমার জীবনের লক্ষ্য। আমি আমার স্বামীকে অনেক ভাবে বোঝাতাম যে কেন এমন করেন আমার সাথে, আমার তো কোনো দোষ নেই, কিন্তু সে আমার কোনো কথাই কানে নিত না, উল্টো আমার গায়ে হাত তুলতো। তারপর সবার কথাতে আমিও একটা বাচ্চা কনসিভ করলাম। আমার একজন ছেলে সন্তানও হলো। বাচ্চা হওয়ার পরও বাচ্চার সামনে প্রায় আমাকে অনেক মারতো, কিন্তু একদিন উনি আমাকে অনেক মারলো। সেদিন আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, আমার কোলে আমার বাচ্চা ছিল, তারপরও আমাকে ক্ষমা করেনি। সেদিন আমার স্বামী আমাকে প্রচুর মেরেছিল, কারণ একটাই, তার ফোনে একটা কল এসেছিল আর আননোন নাম্বার দেখে আমি রিসিভ করেছিলাম, আর সেটা থেকে উনি আমাকে প্রচুর মেরেছিল। এমন মেরেছিল যে আমি 2-3 দিন বিছানা থেকে একদম উঠতেই পারছিলাম না। আমার হাত পায়ে প্রচুর ব্যথা ছিল, সারা গায়ে জ্বর ছিল, এমনকি আমার হাতটা মচকেও গিয়েছিল। তারপরেও আমি আমার বাবা মাকে কিচ্ছু জানাইনি, কারণ জানি ওনারা এটা শুনলে অনেক কষ্ট পাবে, কারণ তারা অনেক শখ করে আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছে। আমার মা বাবা কিভাবে জানি শুনেছে যে আমাকে অনেক মেরেছে। সেদিন আমার বাবা আমাকে কল দিয়েছে। আমার বাবার কথা শুনে আমি আর কান্না কিছুতেই থামাতে পারলাম না। তখন আমার স্বামী ছিল আমার পাশে। আমি কান্না করে আমার বাবাকে সবকিছু বলে দিয়েছিলাম যে সে কেন আমাকে মেরেছে। তখন আমার বাবা আমাকে বলল যে এই জানোয়ারের ঘর তোমাকে আর করতে দেব না, আমি আসতেছি, তুমি সবকিছু গুছিয়ে রেডি থাকো। তারপর বাবা আমার শ্বশুর বাড়িতে আসলো, এলাকার কিছু মুরব্বীদের নিয়ে বসলো। সবকিছু শোনার পর বাবা আমাকে বলল ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু আমি কোনোভাবেই ডিভোর্স দিতে চাচ্ছিলাম না। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখি সে অনেক খুশি হয়েছিল ডিভোর্সের কথা শুনে। তখন আমি মনে মনে ভাবলাম, যে মানুষটা আমার সাথে থাকতে চায় না, আমি তাহলে কেন জোর করে তার সাথে সংসার করতে যাব। তারপর আমিও ডিভোর্স দিয়ে দেই, আর এলাকার মুরব্বীদের সাথে নিয়ে আমাদের ডিভোর্সটা হয়। বাবার সাথে আসার সময় আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, বলেছিল যে মা, তোমার মতো বউ আমি আর কখনোই পাবো না। ছেলের বউ আসবে ঠিকই, কিন্তু তোমার মতো মেয়ে আমি কোনোদিনও পাবো না। আমিও অনেক কান্না করেছিলাম আমার শাশুড়িকে জড়িয়ে ধরে, বলেছিলাম যে মা, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে, আমি ফোনে মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো, যেহেতু আপনাদের বংশধর আমার কাছেই থাকবে। একার পক্ষে কখনো একটা সংসার টিকে রাখা সম্ভব না। একটা সংসার টিকে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকেই সংসারের প্রতি দায়িত্বশীল হতে হবে। যাই হোক, তবে এই জীবনের সাথে আমার জীবনের কোনো মিল নেই। এটা আমারই মতো একটা বোনের জীবন কাহিনী। সবাই এই আপুটার জন্য একটু দোয়া করবে, আর অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আসবে।